লাগবে না। দাঁড়া। ম্যাম, আপনি কি অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিবেন? অ্যাসাইনমেন্টের কথা বলতেছো? না, স্যার বললো যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়ে দিবে আমাদের প্রতি চ্যাপ্টার। আপনি কি ওরকম করে দিয়ে দিবেন এক্সামের জন্য? তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় তাহলে আমি ওরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়ে দিব। আর তোমাদের পরীক্ষাতে এখনো দেরি আছে, তোমাদের আগের বছরের 4th ইয়ারের পরীক্ষা এখনো কমপ্লিট হয় নাই। হোক পরীক্ষার সময় দিয়ে দিব। এটা আমারটা এত কঠিন সাবজেক্ট না, আমার দুইটা সাবজেক্টই সহজ। ব্র্যান্ড কঠিন, তারপর ইন্টারন্যাশনাল বিজনেস কঠিন, ওগুলা কঠিন। ওগুলাতে তোমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন নিয়ে নিও। আর এটার প্রশ্ন আমি তো অধ্যায়ভিত্তিক সব প্রশ্নই তোমাদেরকে প্রায় পড়াচ্ছি, ইম্পর্টেন্ট। আমি যেটা পড়াচ্ছি সেটা পড়লেই হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরেও দরকার হলে আমি দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, শুরু করি। আজকে হচ্ছে তোমাদের লেকচার 8, ঠিক আছে? আজকে পড়াবো প্রথমে কার্য বিশ্লেষণের সংজ্ঞা, তারপর কার্য বিশ্লেষণের যে বিষয়সমূহ আছে। আমরা গত ক্লাসে পড়লাম জব ডেসক্রিপশন পড়ছিলাম বোধহয়, না? জি ম্যাম। গত ক্লাসে জব ডেসক্রিপশন পড়ছি। আজকে পড়বো হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে জব অ্যানালাইসিস, ঠিক আছে, বা জব কার্য বিশ্লেষণ। হ্যাঁ, কার্য বিশ্লেষণের প্রথমে সংজ্ঞাটা পড়বো। তো কার্য বিশ্লেষণের ক্ষেত্রে যেসব উপাদান বা বিষয়সমূহ প্রয়োজন সেগুলো পড়বো। এরপর কার্য বিশ্লেষণের যে পদ্ধতিগুলো আছে, কার্য বিশ্লেষণ করার অনেকগুলো পদ্ধতি আছে, ওগুলো নিয়ে একটু আলোচনা করব। আর তারপর হচ্ছে কার্য বিশ্লেষণ প্রক্রিয়া, এই 4টা প্রশ্ন আজকে আমরা পড়বো। প্রথমে চলে যাই, কার্য বিশ্লেষণ কি? কার্য বিশ্লেষণ বলতে কি বোঝায়? যে কোনো একটা জবকে বা একটা কাজকে যখন বিশ্লেষণ করা হয়, যে কাজটা করতে করতে কি কি দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, বা কিভাবে কাজটা সুসম্পন্ন করা যায়, সেটা নিয়ে বিশ্লেষণটাই হচ্ছে সোজা কথায় কার্য বিশ্লেষণ। হ্যাঁ, এখন বইয়ের ভাষায় কার্য বিশ্লেষণ কি? তো কার্য বিশ্লেষণের অনেকেই অনেক সংজ্ঞা প্রদান করছে, তার মধ্যে জ্যারি রেসলারের সংজ্ঞাটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এটা হলো, জব অ্যানালাইসিস ইজ দ্য প্রসিডিউর ফর determining the duties and skills requirements of a job and the kind of person who should be hired for it. প্রথমে জব অ্যানালাইসিস হচ্ছে একটা প্রসিডিউর বা একটা প্রক্রিয়া, কি ডিটারমাইন করার জন্য বা নির্দিষ্ট করার জন্য একজন যে রিক্রুটেড হবে বা যাকে আমরা হায়ার করবে প্রতিষ্ঠানের জন্য, তার কি কি ডিউটিস হবে, তার কি কি স্কিল থাকা লাগবে, এটা এই জবের এবং ওই পার্সনটাকে যাকে হায়ার করা হবে সেটাই হচ্ছে কার্য বিশ্লেষণ। হ্যাঁ, রেহানা আক্তার রুমি একটু মিউট করে দাও কষ্ট করে। কার্য বিশ্লেষণ হলো একটি কাজের জন্য প্রয়োজনীয় দায়িত্ব ও দক্ষতা নির্ধারণ এবং এ কাজ সম্পাদনের জন্য যাকে নিয়োগ দেওয়া হয় তার প্রকৃতি কি এবং তার যোগ্যতা কি দরকার সে কাজটা করার জন্য, সেটা বিশ্লেষণ করে নিয়ে আসাটাই হলো কার্য বিশ্লেষণ, ঠিক আছে? তো এখন কার্য বিশ্লেষণ করতে গেলে কার্য বিশ্লেষণের কিছু উপকরণ লাগে বা কিছু বিষয় লাগে, যে কি নিয়ে কার্য বিশ্লেষণ করব বা কি কি জিনিস থাকবে কার্য বিশ্লেষণের ক্ষেত্রে। প্রথমে যে কার্যটা আমি বিশ্লেষণ করব, যার মানে একটা প্রতিষ্ঠানে যেই কাজটাকে আমি বিশ্লেষণ করব, সেই কাজের সাথে মিল রেখে একটা পদের নাম দিতে হবে। ওই কাজগুলো যে করবে তার একটা পদের নাম থাকবে, একটা অবস্থান থাকবে, যে ও এই র্যাঙ্কে থাকতেছে এবং তার পদের নাম এটা এক্সিকিউটিভ অফিসার, তার নাম ম্যানেজার, তার নাম হতে পারে যে কর্মী বা যে ওয়ার্কম্যান, হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। তার একটা পদের নাম থাকবে কাজের বিপরীতে এবং তার একটা অবস্থান বা একটা র্যাঙ্ক থাকবে। নবম স্কেল, আমরা জানি সরকারি প্রতিষ্ঠান নবম স্কেল, অষ্টম স্কেল, পঞ্চম স্কেল, অনেক রকমের স্কেল থাকে। হ্যাঁ, প্রথমে যে বাংলাদেশের
যিনি রাষ্ট্রপতি তিনি পায় প্রথম স্কেল, তারপর প্রধানমন্ত্রী পায় দ্বিতীয় স্কেল, এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে স্কেল গুলা। হ্যাঁ, সর্বোচ্চ স্কেল পায় হচ্ছে রাষ্ট্রপতি। এভাবে তো পদ হিসেবে তোমার স্কেল থাকে। বেসরকারি প্রতিষ্ঠানেও আলাদা, অনেক সময় সরকারিটাও ফলো করে, অনেক সময় নিজেদের একটা তোমার ইয়েটাও ফলো করতে পারে, নিজেদের একটা বেতন কাঠামো ফলো করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কার্য বিশ্লেষণের প্রথমে নাম থাকতে হবে এবং অবস্থান থাকতে হবে। তারপর হচ্ছে পদের কার্য বর্ণনা। কার্য বিশ্লেষণ আরেকটি উপাদান হচ্ছে যেই পদে আমি কার্য বিশ্লেষণটা করব সেখানে পদের কার্যটা টোটাল একটা বর্ণনা থাকবে, ডিটেলস থাকবে যে এই কাজগুলো করতে হবে, সাথে সাথে হয়তো এই কাজগুলো করতে হতে পারে, একদম পুরা সকল কাজের একটা বর্ণনা থাকবে। এবং ওই কাজের বিপরীতে কি কি দায়িত্ব তার পালন করতে হবে, কি কি কর্তব্য পালন করতে হবে, সেগুলোর একটা বিবরণ থাকে কার্য বিশ্লেষণের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর যে 4 নাম্বারটা সেটা হলো অন্যান্য পদের সাথে সম্পর্ক। একজন একটা কাজ করবে, একটা নির্দিষ্ট পদ থাকবে, তার কিছু কাজ থাকবে, কিছু দায়িত্ব থাকবে, এবং তার সাথে আরো অনেকগুলো মানুষ কাজ করবে না, তার উপরে অনেক মানুষ কাজ করবে, তার নিচে কিছু মানুষ, মানে সে কারো অধীনে কাজ করবে, তার অধীনে অনেক কাজ করবে, সকলের সাথে তার সম্পর্কের একটা বর্ণনাও কিন্তু কার্য বিশ্লেষণের সময় দেওয়া থাকা লাগবে। তারপর হচ্ছে মানসিক জটিলতা। কার্য বিশ্লেষণের আরো একটা ব্যাপার হচ্ছে যে এই কাজগুলো করার সময় কি কি ধরনের মানসিক জটিলতার মধ্যে একজন কর্মী পড়তে পারে, সেগুলোও কিন্তু বিস্তারিত বিবরণ থাকে কার্য বিশ্লেষণে। আমি একটা কাজ, মনে করো ওকে দায়িত্বটা দিতাম কিন্তু দিলাম না, কিন্তু কি কারণে আমি মনে করতে পারি যে এই কারণে আসলে আমি মনে করতেছি যে এখানে এই কাজটা একই রকম কাজ, বা এই কঠিন কাজটার সাথে এই কঠিন কাজটা তাকে যদি দেওয়া হয় তার মানসিক জটিলতা হতে পারে। তো ওই ধরনের বিষয়গুলোরও বর্ণনা থাকে। বা এরপর হলো তত্ত্বাবধায়ন, মানে তার তত্ত্বাবধানে কারা থাকবে পদের আন্ডারে, ওইগুলো এখানে বর্ণনা থাকে। এরপর হচ্ছে মনোযোগ। একটা কর্মীকে কি পরিমাণ মনোযোগ এবং কি পরিমাণ কার্য সচেতন থাকতে হবে, ওইটার এখানে বর্ণনা থাকে। এরপর হলো কার্য পরিবেশ। একটা নির্দিষ্ট কার্য বিশ্লেষণের সময় সে কি পরিবেশে কাজ করতে হবে বা কি ধরনের পরিবেশ বজায় রাখতে হবে। যেমন দেখবা যারা ম্যানেজার থাকে, ম্যানেজারদের রুমগুলো একটু তোমার যেখানে কোলাহল ছাড়া ওইসব জায়গায় রাখা হয়। তার কারণ হচ্ছে যে ওগুলো তো মাথার কাজ ঠান্ডা মাথায় করতে হয়। আবার শ্রমিক যেখানে কাজ করে সেখানে প্রচুর নয়েজ থাকে, অসুবিধা হয় না, কারণ তারা তো শুধু শ্রম দিচ্ছে, তাদের মাথা বা ব্রেইন তেমন ঠান্ডা মাথায় কাজ করার প্রয়োজন হয় না। তো ওইরকম কার্য পরিবেশটাও কিন্তু কার্য বিশ্লেষণের সময় উল্লেখ করে দিতে হয় যে ওকে অফিসটা দিতে হবে একদম ঠান্ডা পরিবেশে, বা ওকে এমন জায়গায় অফিস দিতে হবে যেখানে সে খুব নিরবিচ্ছিন্নভাবে ঠান্ডা মাথায় কাজ করতে পারে, কারণ তার কাজগুলো অনেক কঠিন বা তার কাজগুলো অনেক জটিল। যখন অফিস ডিজাইন করে তখন কিন্তু কার্য বিশ্লেষণের উপরেই তোমার কার্য পরিবেশ, কার কোথায় রুম হবে সেটা ঠিক করে। ঠিক আছে, এরপর হচ্ছে শারীরিক অবস্থা। একটা নির্দিষ্ট কাজ যখন বিশ্লেষণ করে ওখানে কিন্তু দেওয়া থাকে যে কি ধরনের শারীরিক কন্ডিশন থাকতে হবে। যেমন আমাদের দেশে আর্মিতে গেলে একটা শারীরিক একটা মাপ দেওয়া থাকে না, যে ও যদি আর্মিতে অ্যাপ্লাই করতে চায়। কেউ আর্মিতে অ্যাপ্লাই করছিল কখনো? আর্মিতে কিন্তু অ্যাপ্লাই করতে হলে একটা নির্দিষ্ট বুকের মাপ দেওয়া থাকে, হাইট দেওয়া থাকে, ঠিক না? এটার কারণ হচ্ছে যে একটা মানুষ যখন আর্মিতে কাজ করতে যাবে তার শারীরিক কন্ডিশন ফিট হইতে হইলে ওই কন্ডিশনগুলো মানতেই হবে। এবং ওই শারীরিক কন্ডিশনগুলো যাতে থাকে, দেখা যায় তারা ফিট থাকে, এই জন্য ওইগুলাকে নির্ধারণ করা হয়। যেমন বাংলাদেশে আর্মি হতে যত সহজে শারীরিক মাপ যত সহজ, কিন্তু অন্যান্য দেশে কিন্তু আরো কঠিন। হ্যাঁ, তো শারীরিক অবস্থাটা আবার দেশভেদেও একটু উঠানামা করে। হাইটটা বলো, ওয়েট বলো, বুকের মাপ বলো, সবকিছুই একটু আসলে চেঞ্জ হয়, কিংবা ফিটনেসের ব্যাপার কিছু কিছু বাংলাদেশে ছাড় দেয়, যেহেতু বাংলাদেশের ওয়েদার কন্ডিশনটা ওরকম। তারপর হলো শারীরিক দক্ষতা, যে ও ওই কাজটা করতে পারে কিনা। হ্যাঁ, শারীরিক অবস্থা এক জিনিস আর দক্ষতা আরেক জিনিস। দক্ষতা হচ্ছে যে অনেকেরা দেখা যায় শারীরিকভাবে সে ফিট কিন্তু সে কাজটা করতে পারে না। যেমন দেখা যায় বাংলাদেশে অনেকে আছে শারীরিকভাবে খুবই ফিট কিন্তু কালার ব্লাইন্ড। যেমন অনেকে সেনাবাহিনীতে দেখবা যে তোমার যখন হয় ওখানে কালার চিনতে বলে, কারণ হচ্ছে অনেকে নীল কালার চোখে দেখে না, সবুজ কালার চোখে দেখে না। তোমরা কি এটা জানো? অনেকে যে নীল আর সবুজ আলাদা করতে পারে না, ওদেরকে বলা হয় কালার ব্লাইন্ড। হ্যাঁ হ্যাঁ, অনেকে ফার্স্টে রং দেখায়
যে কালার ব্লাইন্ড কিনা। হ্যাঁ, কালার ব্লাইন্ড কিনা টেস্ট করে। অনেকে ছোটবেলা থেকেই সবুজ নীল আলাদা করতে পারে না, বা দেখা যায় একটা দুইটা শেডের কাছাকাছি সে আলাদা করতে পারে না। কিছু রং থাকে না নীল সবুজ মেশানো ম্যাম আমার বাচ্চাদের সমস্যাটা আছে, অনেকেই থাকতে পারে সমস্যাটা। তা মনে করো তোমার কাজটাই হইতেছে যে ম্যাম, কালার নিয়ে। আপনি চশমা ইউজ করেন, আমি চশমা ইউজ করি, যারা চশমা ইউজ করে তারা এই ব্যাপারগুলো ভালো বুঝে। ভালো বুঝে। এইটাই হয়তো এই যে শারীরিক দক্ষতার ব্যাপারটা এই জন্যই আসতেছে যে অনেক সময় কালার নিয়ে বা যাকে যে কাজটা দিবা তার কি কি দক্ষতা থাকা লাগবে, হ্যাঁ, ওই জিনিসগুলোর জন্য এই ব্যাপারগুলো আসলো, যে ওই জিনিসটা অবশ্যই তার থাকতে হবে, যে শারীরিক যে দক্ষতাটা সে কাজটা দেওয়ার পর করতে পারবে কিনা, ওইটার জন্যই শারীরিক দক্ষতার ব্যাপারগুলো কিন্তু কার্য বিশ্লেষণের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপর হচ্ছে ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যে তার কিরকম, তার চেহারা, তার আবেগের স্থায়িত্ব, সে তার আবেগটাকে কিভাবে কন্ট্রোল করতেছে, কিংবা সে সংকীর্ণ মানসিকতার নাকি, যেমনটা কাজ করতে গেলে দেখা যায় আমরা জানি মিডিয়াতে যখন কাজ করতে হয় তখন অনেক উদার মানসিকতার মানুষ হতে হয়, বা অনেক কিছু মেনে নিতে হয়, যেটা হয়তো স্বাভাবিক মানুষ ভাবতেছে। যেমন দেখা যায় মিডিয়াতে যখন কাজ করতে হলে সবাই দেখা যাচ্ছে তোমার এসে কেউ তো মেকআপ ম্যান থাকবে, তোমাকে কেউ অত ড্রেস আপ করতেছে, তো দেখা যাচ্ছে অনেক বলতেছে, অনেক ওরা হয়তো মনে কি ও আমার গায়ে হাত দিল কেন, ব্যাপারটা কিন্তু দেখা যায় ওর কাছে অনেক কিছু অনেক খারাপ লাগতেছে, কিন্তু দেখা যায় মিডিয়াতে গেলে এটা খুব স্বাভাবিকভাবে দেখতে হয়, মানে মানসিকতাটা ওভাবেই নিয়ে যেতে হয় যে না আমাকে ওভাবেই কাজ করতে হবে, হাজার লোকের সামনে কাজ করতে হবে, ওরকম একটা। তো তোমার যে কাজটা তোমাকে দেওয়া হবে ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য থাকলে হয়তো দেখা যায় ওই কাজটা সে করতে পারবে না, ওইটারও কিন্তু বিশ্লেষণ থাকে যে কোন কোন মানসিকতার হলে বা কোন কোন ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকলে ও কাজটা সে করতে পারবে না। আরেকবার সবার শেষে যে জিনিসটা থাকে কার্য বিশ্লেষণের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিপদ সংকুলতা। কিছু থাকে যে কাজ ঝুঁকিপূর্ণ কাজ, যেমন দেখা যায় আমরা অনেক সময় দেখি যে কনস্ট্রাকশন সাইটে শ্রমিকরা অনেক উঁচু ও জাস্ট লোহার একটা স্ট্রাকচারের উপর দাঁড়ায় কাজ করতেছে, তো দেখা যায় ওখান থেকে পড়ে কিন্তু সে মারাও যেতে পারে, ঠিক না? অনেক সময় সে মারাও যেতে পারে, ব্যাপারটা এরকম হয় যে বিপদ থাকে। তো এই যে কার্য বিশ্লেষণের সময় প্রথমেই বলে দিতে হবে যে এই কাজের সাথে এই বিপদগুলো রিলেটেড আছে, এরকম ক্ষতি হতে পারে, এখান থেকে পড়ে ব্যথা পেতে পারে, তখন তার কি ক্ষতিপূরণ দেওয়া যায় বা কি ক্ষতিপূরণ ব্যবস্থা আছে, কারণ ঝুঁকি থাকলে তো ওখানে মানুষ কাজ করতে আসবে না। হ্যাঁ, এই জিনিসগুলা কার্য বিশ্লেষণের সময় এই উপকরণগুলোর বর্ণনা দেওয়া থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো, এই 12টা পয়েন্ট? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের টপিকে চলে যাই। এরপর হচ্ছে কার্য বিশ্লেষণের পদ্ধতি। কি কি পদ্ধতি থাকে একটা কার্য বিশ্লেষণ যখন করা হয়? প্রথমে দেখো পর্যবেক্ষণ পদ্ধতি। যখন কার্য বিশ্লেষণ করতে যাবা তো দেখা যায় আমরা কারো না কারো কার্য বিশ্লেষণ করেই তো আমরা একটা কাজগুলাকে দাঁড়া করাবো যে এই কাজগুলা আন্ডারে একটা পথ তৈরি করতে হবে। তো কার্য বিশ্লেষণের সময় প্রথমে যে পদ্ধতি সেটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। তো এখানে হচ্ছে একজন দক্ষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে, সে একজন কর্মীদেরকে বা কিছু কর্মীদেরকে, বা মনে করো ম্যানেজার পদ সৃষ্টির জন্য আমি কার্য বিশ্লেষণ করতেছি, ম্যানেজারের কার্য বিশ্লেষণ করতেছি, কিছু ম্যানেজারকে সে পর্যবেক্ষণ করবে, তারা কি করে, কি কি কাজ তাদেরকে করতে হয়, কি কি কাজ তার করতে হয়, এ ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে যদি কার্য বিশ্লেষণ করা হয় ওটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। জাস্ট শুধু পর্যবেক্ষণ করে ওর কি কি কাজ করতেছে ওগুলো দেখে যে এই পদ্ধতিটাতে কার্য বিশ্লেষণ করা হয় ওটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এরপর 2 নাম্বারটাতে হলো প্রশ্নমালা পদ্ধতি। এখানে তোমার অনেকগুলা প্রশ্নমালা তৈরি করা হয়, একটা কাজের বিপরীতে কিছু প্রশ্নমালা তৈরি করা হয়, সহজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যে কাজটা আপনি করেন কিনা, এই কাজটা আপনি কিভাবে করেন, এই ধরনের। এটা হইতে পারে পদের নাম, তার কর্তব্য দায়িত্ব, তার কয়দিন কাজ করতে হয়, কর্মদিবস, তার এই কাজটা করতে কি কি দক্ষতা লাগে, কি কি যোগ্যতা লাগতেছে, কিংবা তার কি কি অভিজ্ঞতা লাগে, এরপর অন্যান্য পদের সাথে সম্পর্ক। হ্যাঁ, এই ধরনের প্রশ্নমালা তৈরি করা হয়, সে কার আন্ডারে কাজ করে, তার আন্ডারে কারা আছে, এই ধরনের প্রশ্নমালা তৈরি করে তাকে বলে যে তুমি প্রশ্নমালাতে উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও, তাহলেই সে কাজগুলো তোমার কাজটা আমি বিশ্লেষণ করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে প্রশ্নমালা পদ্ধতি। প্রথমটাতে দেখো জাস্ট অবজার্ভ করতেছে ওকে, দ্বিতীয়টাতে ওকে প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে। আর 3 নাম্বারটাতে হচ্ছে পর্যবেক্ষণ আর প্রশ্নমালার কম্বাইন একটা পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি। এখানে সাক্ষাৎকার মানে হচ্ছে তোমার হয়তো যে একজন থাকতেছে, সে কি করলো,
সে এটা দেখতে থাকলো, মানে কারো একজন ইন্টারভিউ নিলে হয় কি তাকে সরাসরি দেখার সুযোগ মিলে বা তাকে সরাসরি পর্যবেক্ষণও করা যায়, আবার তাকে কিছু প্রশ্ন করা যায় না সাক্ষাৎকার আমরা অনুষ্ঠান দেখি, সাক্ষাৎকার অনুষ্ঠান, ওখানে দেখা যায় তাকে সরাসরি পর্যবেক্ষণও করা যায়, তাকে কিছু প্রশ্নও করা যায়। তো ওরকম আর কি একটা যে কোনো একটা ম্যানেজারের কাজ বা যার কাজই তুমি বিশ্লেষণ করবে তার সাক্ষাৎকার নিল। সাক্ষাৎকার আবার 3 রকমের হয়। একটা হচ্ছে যে কর্মী যার কাজ বা যে ম্যানেজার যার কাজ তুমি বিশ্লেষণ করবা বা HR ডিপার্টমেন্ট বিশ্লেষণ করবে তার সরাসরি সাক্ষাৎকার নেওয়া যায়। আরেকটা নেওয়া যায় যে শুধু তার সরাসরি সাক্ষাৎকার না নিয়ে সে যে গ্রুপে কাজ করে কিছু গ্রুপের সাক্ষাৎকার নেওয়া যায়। আরেকটা হচ্ছে যে সে যার তত্ত্বাবধানে থাকবে যে ম্যানেজার সেই কার্য সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কেরও কিন্তু তোমার সাক্ষাৎকার নেওয়া যায়। হ্যাঁ, এই 3 ভাবে সাক্ষাৎকার পদ্ধতি বা 3 ভাবে সাক্ষাৎকার নিয়েও কার্য বিশ্লেষণ করা যায়। এরপর 4 নাম্বারটা হলো চেক লিস্ট পদ্ধতি। আগে তো তুমি প্রশ্নমালা তৈরি করছো, ও পছন্দ মতো উত্তর দিছে, আর চেক লিস্ট পদ্ধতিটা হচ্ছে যে তোমার শুধুমাত্র তুমি সবকিছু লিখেই দিবা, ও শুধু হ্যাঁ না ভালো খারাপ এই ধরনের টিক চিহ্ন দিবে। এখানে তোমার কিছু করার থাকবে না, উত্তর যা থাকবে তাই দেওয়া যাবে। প্রশ্নমালাতে তুমি পছন্দ মতো উত্তর দিতে পারতেছো, কিন্তু চেক লিস্টে তুমি তোমার পছন্দ মতো উত্তর দিতে পারবা না, তোমার ইচ্ছা মতো লিখতে পারবা না, যা লেখা থাকবে সেখান থেকে উত্তর দিতে হবে। ঠিক আছে? এরপর এই চেকলিস্ট পদ্ধতির পরে এটার পরেরটা হলো তোমার বিশেষজ্ঞ সম্মেলন পদ্ধতি। আমরা অনেক সময় দেখি যে এক্সিকিউটিভ কনফারেন্স, তারপর ম্যানেজার কনফারেন্স, তারপর আমরা অনেক সময় দেখি বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কনফারেন্স দেখি না আমরা, তারপর ম্যানেজার কনফারেন্স কিংবা আরো অনেক ধরনের কনফারেন্স হয়, অফিসার্স কনফারেন্স, ঠিক না? তো এই বিশেষজ্ঞদেরকে নিয়ে যখন বেশ কিছু বিশেষজ্ঞ আসলো, তুমি তাদের কার্য বিশ্লেষণ করতেছো, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিজ্ঞেস করতেছো, দেখা যায় সেখান থেকেও কিন্তু অনেক কার্য বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, তাদের কাছে তাদের একসাথে হয়ে একটা সম্মেলন কনফারেন্সের মতো করে তারা বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে ডিটেলস দিচ্ছে যে আমি এই কাজটা করি, অনেকগুলো বিশেষজ্ঞকে আমরা ডাকলাম ওই পদের, ওখান থেকে আমি অনেকগুলো কার্য বিশ্লেষণ করতে পারি। তারপর হলো 6 নাম্বার রোজন মচা বা লগ বই পদ্ধতি। আমরা একটা খুব বিখ্যাত উপন্যাস বা খুব একটা জানি, কারাগারের রোজন মাচা। বলো তো এটা কে লিখছে? কারাগারের রোজন মাচা, এই বইটার নাম শুনছো তোমরা? না ম্যাম। না ম্যাম। বঙ্গবন্ধুর বইটার নাম শুনো নাই? না ম্যাম। কারাগারের ম্যাম রোজন তাহলে কি মাচা। এটা নিউ বের হয়েছে মেবি? বের হয়েছে, দেরি হয়েছে, একদম নতুন না, 2 বছর তো হবে, 2 বছরের বেশি সময় হয়েছে। কারাগারের রোজন মচা, এটার নাম দিয়েছিলেন তার ছোট মেয়ে শেখ হাসিনার ছোট বোন, নাম দিয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তোমার কারাগারে ছিল তখন তার ওই যে ডায়েরি লিখে গেছেন সেখান থেকে একটা বই পাবলিশ হয়েছে যেটার নাম হচ্ছে কারাগারের রোজন মচা। এখন আমার প্রশ্ন হলো রোজন মচা মানে কি? আমারও এই সেম কোশ্চেন, আমি এটার মানেই বুঝি নাই। রোজন মচা মানে হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, তোমার রুটিন, ডেইলি রুটিন, তুমি যা যা করো। আর কারাগারের রোজন মচা তার মানে হচ্ছে সে প্রতিদিন ইয়েতে যা করতো, কারাগারে জেলে কি করতো সেটা লিখতে হবে। হ্যাঁ সেটাই, বা ডিটেলস কি কি করছে প্রতিদিন, হয়তো আর কি কি করা লাগতো ওইটা ডিটেলস সে লিখে গেছে ডায়েরিতে, সেটা পরে বই আকারে লিপিবদ্ধ হয়েছে। এখানে রোজন মাচা বা লগ বই পদ্ধতি মানে বোঝাচ্ছে যে কারো ডেইলি অ্যাক্টিভিটিস বা তার কারো একজন, যার আমি কার্য বিশ্লেষণ করতেছি সেই পদের কারো একজনের প্রতিদিনের অ্যাক্টিভিটিস। রোজন মচা, রোজন মোচা, হ্যাঁ, কারাগারে রোজন মোচা বলে। আবার রোজন মোচা মানে হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, তার প্রতিদিনের কাজগুলোকে যখন লিপিবদ্ধ করা হয় এবং ওইটার মাধ্যমে কার্য বিশ্লেষণ করা হয়, এটাও কার্য বিশ্লেষণের একটা পদ্ধতি, এটাকে লগ বই পদ্ধতিও বলে। হ্যাঁ, ওই রোজন মাচা বা ডেইলি অ্যাক্টিভিটিস এর বাংলা আরেকটা হচ্ছে লগ বই। হ্যাঁ, লগ বই পদ্ধতি বা তার যে যে কাজের সাথে লগ আছে বা সংশ্লিষ্টতা আছে সেইগুলার সাথে লিপিবদ্ধ করে যেই পদ্ধতিটার মাধ্যমে কার্য বিশ্লেষণ করা হয় ওইটা হচ্ছে রোজন মাচা বা লগ বই পদ্ধতি।
আর সম্মিলিত পদ্ধতি সবার শেষেরটা, এখানে দেখো 6 রকম পদ্ধতি আছে, যে কোনো দুইটার কম্বিনেশন করলে সেটাকে বলে সম্মিলিত পদ্ধতি। যেমন আমরা সাক্ষাৎকার পদ্ধতি পড়লাম, এটা হচ্ছে প্রথম দুইটার কম্বিনেশন। এছাড়া তোমার সাক্ষাৎকার পদ্ধতি, চেকলিস্ট পদ্ধতি দিয়ে একটা সম্মিলিত করে তুমি যদি কোনো কার্য বিশ্লেষণ করো, কিংবা তোমার ওজন মাচা পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি কিংবা বিশেষজ্ঞ পদ্ধতি, যে কোনো দুইটার কম্বিনেশন করে যদি কোনো পদ্ধতি তৈরি করা হয়, সেটা হচ্ছে কার্য বিশ্লেষণের 7 নাম্বার বা আরেকটা পদ্ধতি। ঠিক আছে, এটার মধ্যে এটা হলে বেশি এফেক্টিভ হয়। দেখা যায় আমি চাচ্ছি কি যে দুই পক্ষ থেকেই কার্যটাকে বিশ্লেষণ করা। দুই পক্ষ মানে হচ্ছে শ্রমিকদের থেকেও একটা করি, তাকে প্রশ্নমালা করলাম বা পর্যবেক্ষণ করলাম বা সাক্ষাৎকার নিলাম তার, কিংবা আরেকটা হলো যে একটা বিশেষজ্ঞর মাধ্যমেও তার কাজের একটা বিবরণ নিলাম, দুই দিক থেকে নিলাম। তো ওই ক্ষেত্রে সম্মিলিত পদ্ধতিটা খুব ভালো কাজে আসে, দুই পাশ থেকেই নেওয়া যায়, এক পক্ষ থেকে শুধুমাত্র নিলাম না, দুই পক্ষ থেকেই নিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্য বিশ্লেষণের পদ্ধতি। তোমরা বুঝতে পারছো এগুলো? অসুবিধা আছে কারো? ম্যাম হ্যাঁ, নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চলে না, যাই। ম্যাম। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে পরেরটাতে চলে যাই, কার্য বিশ্লেষণ প্রক্রিয়া। তা আমরা তখন কতগুলো কার্য বিশ্লেষণের পদ্ধতি পড়লাম, এখন হচ্ছে যে পুরো প্রসেসটা পড়বো, যে প্রথমে কোত্থেকে শুরু হয়, কোথায় এসে শেষ হয় কার্য বিশ্লেষণ প্রক্রিয়াটা। প্রথমে হচ্ছে তোমার কার্য বিশ্লেষণের কি উদ্দেশ্য এবং কি কৌশল নির্ধারণ করবো, এটা একদম প্রথম প্রক্রিয়া। কার্য বিশ্লেষণ শুরু হয় এখান থেকে, যে আমি কেন কার্য বিশ্লেষণ করব, কার কারণে করব, বা কে আমাকে দায়িত্বটা দিচ্ছে, এইটার উদ্দেশ্য অনুযায়ী আমি কার্য বিশ্লেষণটা করব, বা আমার প্রতিষ্ঠানের কি লক্ষ্য আছে কার্য বিশ্লেষণটা করার, কি পথ সৃষ্টি করতে চাচ্ছি, না ওর পথটাকে ডেভেলপ করতে চাচ্ছি, কি কারণে করতে চাচ্ছি, সেইটা আমি উদ্দেশ্যটা প্রথমে বিশ্লেষণ করব, নির্ধারণ করব। এরপর ওই পদে বা ওই কার্য বিশ্লেষণের কিছু কৌশল নির্ধারণ করব, বা কি কৌশলে আমি কার্যটাকে বিশ্লেষণ করতে চাচ্ছি ওইটা নির্ধারণ করব। তারপর 2 নম্বরে এসে এই প্রক্রিয়া প্রথম পদের ধাপের পর দ্বিতীয় ধাপে এসে হবে পদ বা কার্যের গুরুত্ব অনুধাবন। প্রথমে দেখতে হবে কাজটা আসলে গুরুত্বপূর্ণ কিনা, বা পদটা কতটুকু গুরুত্বপূর্ণ ওইটা অনুধাবন করতে হবে, বা ওয়েট দিতে হবে, কতটুকু ওয়েট দেওয়া যায় কাজ অনুযায়ী, এটাতে স্কেল ফিক্সড করতে হবে, কাজ কতটুকু, তার বেতন কতটুকু হবে, এটাই হচ্ছে তার গুরুত্ব অনুধাবন। 3 নাম্বার হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক কি তোমরা আগে পড়ছো বেঞ্চমার্ক টপিকটা? কেউ পারবা বেঞ্চমার্ক মানে পড়েছিলাম মনে হয়। বলো তাহলে। মনে নাই বেঞ্চমার্ক ম্যাম। মনে নাই? বেঞ্চমার্ক মানে হচ্ছে তোমার সাধারণত দেখা যায় অনেকগুলো বেটার জিনিস থেকে, মনে করো আমি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, বা কোনো কিছু নিয়ে আমি একটু ম্যাম গুরুত্বপূর্ণ তথ্য বের করা কি বেঞ্চমার্ক? না, গুরুত্বপূর্ণ মানে অনেকগুলা তথ্যে বা অনেকগুলো, মনে করো তোমার কম্পিটিটর আছে, কম্পিটিটরের মধ্যে সবাই কিন্তু ভালো কম্পিটিটর না বা লিডিং কম্পিটিটর না, তার মধ্যে যারা লিডিং মানে যারা লিড করতেছে, যে কোনো একটা প্রতিনিধিত্ব করতেছে কোনো একটা নির্দিষ্ট অংশের, ওই প্রতিনিধিত্বকারী অংশটাকে নিয়ে যখন তুমি রিসার্চ করবা, বা ওইটাকেই তুমি গুরুত্ব দিয়ে কি করবা, একটাকে বেছে নিবা রিসার্চ করার জন্য, ওইটাকে বলে বেঞ্চমার্ক। সবগুলো থেকে যেটা সবচেয়ে বেশি তোমার মনে হবে যে এটাই সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করতেছে। যেমন মার্কেটে দেখা যায় সব প্রতিষ্ঠান তো আর দেখা যায় লিড করে না, যারা লিড করে তাদেরকে নিয়ে যখন তুমি বিচার বিশ্লেষণ করবা ওইটাকে বলে বেঞ্চমার্ক। সবগুলোর থেকে সবচেয়ে ভালো এবং প্রতিনিধিত্বকারী অংশটাকে বেছে নেওয়াটাকেই বলে বেঞ্চমার্কিং। ঠিক আছে, তো এখানে বেঞ্চমার্ক বলতে বোঝায় যে তোমার অনেকগুলা মানুষ থাকবে, মনে করো তুমি ম্যানেজারের কার্য বিশ্লেষণ করতেছো, অনেক ম্যানেজার থাকবে না? একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ম্যানেজার থাকে, উৎপাদন ম্যানেজার, ম্যানেজার, তো দেখা যাবে যার কাজটা সবচেয়ে বেশি তোমার যেই পদের সাথে যায়, বা যার কাজটা সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, ওই ম্যানেজারটাকেই বেছে নেওয়া। বা তোমার অন্য প্রতিষ্ঠান থেকেও তুমি বেছে নিতে পারো, অন্য প্রতিষ্ঠানেরও যে সবচেয়ে লিডিং ম্যানেজার তাকে বেছে নেওয়া, ওইটাই হচ্ছে বেঞ্চমার্কিং। ঠিক আছে, তো ওইটা আমি বেছে নিলাম অনেকগুলা প্রতিষ্ঠান, অনেকগুলা ম্যানেজারের মাধ্যমে, অনেকগুলা শ্রমিকের মাধ্যমে একজন শ্রমিককে বেছে নিলাম যে ওর কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওর কাজটা ছাড়া কাজটা সামনে আগাতে পারে না, এরকম একটা ব্যাপার যদি থাকে, ওই বেঞ্চমার্কিং এর মাধ্যমে একজনকে বেছে নেওয়া। এরপর হলো তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ। আমরা অনেকগুলো পদ্ধতি পড়লাম না এতক্ষণ,
কয়টা 6টা পদ্ধতি পড়লাম, ওই পদ্ধতিগুলোর মধ্যে থেকে একটা পদ্ধতি কার্য বিশ্লেষণের এই পর্যায়ে বেছে নেওয়া হয়, মানে চতুর্থ পর্যায়ে এসে বেছে নেওয়া হয়। এরপর সংগ্রহিত তথ্য, যেহেতু আমরা পদ্ধতি নির্ধারণ করছি, আমরা দেখলাম যে পদ্ধতিগুলোর মধ্যে সবগুলাতেই তথ্য সংগ্রহের পদ্ধতি ওগুলো আসলে, যে কোনো কার্য বিশ্লেষণ সম্পর্কে তথ্য বিশ্লেষণ পদ্ধতি। কিছু আমি তথ্য পাইলাম, তথ্য পাওয়ার পর ওই তথ্যগুলোকে অবশ্যই পর্যালোচনা করতে হবে। ওই এই পর্যায়ে এসে তথ্যগুলোকে পর্যালোচনা করা হয় এবং দেখা যাবে যে পর্যালোচনা করতেছে মানুষ মাত্রই তো সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই, তার কাছে কিছু জিনিস অস্পষ্ট এবং জটিল থাকবে। ওই জটিল জিনিসগুলোর ব্যাখ্যা চাওয়া যায়। হ্যাঁ, এখানে ব্যাখ্যা চাওয়া হয় যে এই জিনিসটা এরকম কেন হলো। মনে করো একজন পড়ছে সায়েন্সে, তাকে তুমি দিলা কি বলে লজিক গেট, সে খুব সহজে পারবে। আবার একজন আর্টসের লোক, তাকে লজিক গেট দিল, তো লজিক গেট বা পারমুটেশন কম্বিনেশন দিল, যেগুলো একটু কঠিন টপিক, সায়েন্সের ওরা ছাড়া সহজে কেউ আয়ত্ত করতে পারে না, তাদেরকে দেওয়া হলো। তো দেখা যায় সে পারবে না, কিন্তু সে পেরে গেল। তোমার কাছে কি রে, ওই জিনিসটা কিভাবে পারলো, অস্পষ্ট না? বা ওই যে এই কাজটাও কিভাবে করতে পারে, এই জিনিসটা যদি তোমার কাছে অস্পষ্ট বা জটিল কোনো বিষয় থাকে, ওটার ব্যাখ্যা তুমি ওই তথ্য সংগ্রহের সময় যেসব জিনিস তোমার কাছে অস্পষ্ট বা ব্যাখ্যা চাওয়ার মতো, সেগুলোর এই পর্যায়ে ব্যাখ্যা চাওয়া হয়। তথ্য পর্যালোচনা করলে তো এগুলো ফুটে আসে, তখন এখানে 6 নম্বরে এসে ওই এসে ব্যাখ্যা চাওয়া হয় বা অস্পষ্ট বা জটিল বিষয়গুলোকে ক্লিয়ার করা হয়। তারপর 7 নম্বরে এসে দেখো কার্য বর্ণনা ও কার্য নির্দিষ্টকরণের খসড়া প্রস্তুতকরণ। এখানে হচ্ছে যে কাজগুলা তুমি বর্ণনা করবা এই কার্য বিশ্লেষণের ক্ষেত্রে, এগুলো সবগুলা, এবং কার্য নির্দিষ্ট করে ফেলবা যে এই কাজগুলো তার করতে হবে, কেন করতে হবে, তার একটা বর্ণনা থাকবে, এটার একটা খসড়া প্রস্তুতকরণ করতে হয়। এবং সব শেষ পর্যায়ে এসে খসড়ার যদি কোনো তোমার তত্ত্বাবধায়কের সাথে সেগুলো সবগুলো খসড়া তুমি দেখা যাবে তত্ত্বাবধায়ক কিছু জিনিস বাদ দিবে, কিছু জিনিস ইনক্লুড করবে, এবং সেগুলোকে পর্যালোচনা করে কি করতে হবে, এখানে তোমার ডিটেলস একটা করে খসড়া পর্যালোচনা করে এটাকে চূড়ান্ত করে ফেলতে হবে। এটা হচ্ছে কার্য বিশ্লেষণের একটা প্রক্রিয়াটা পুরাটা। হ্যাঁ, এরপর সবার শেষেরটাতে আমরা চলে যাই, আমাদের টপিক। আচ্ছা ঠিক আছে, এতটুকুই। ঠিক আছে, আরেকটা টপিক আমি দেই নাই। আচ্ছা ঠিক আছে, ওইটাকে আমার সমস্যা না।